সকালবেলা ঘুম থেকে উঠে এমন কাঞ্চনজঙ্ঘাকে যদি সামনে থেকে দেখা যায়, মানে কি বলবো। আর চারিদিকে কুয়াশাচ্ছন্ন ছিল, হঠাৎ করে মেঘটা সরে গেল। আজ তো বাড়ি যাব, একবার দেখাটা দিয়েই দিল শেষ বেশে। উফ, মুগ্ধ করার মতন। পুরো মেঘটা সরে গিয়ে যদি একবার দেখতে পেয়ে যেতাম, এর থেকে মনে সুখ আর কিছু হতে পারতো না। এমন সকাল, বাঁধিয়ে রাখার মতো সকাল। ও মাই গড, ওই দেখ, ওই পিকটাও ক্লিয়ার হয়ে গেছে রুডি। অপরূপ সৌন্দর্য, অপরূপ, যার জন্য অপেক্ষা করা আলটিমেটলি সাকসেসফুল। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পুরোপুরি রেডি হয়ে গেছি, আজকে আমাদের পাবংয়ের লাস্ট ডে। সকালবেলা উঠে কাঞ্চনজঙ্ঘাটা খুব সুন্দর দেখা যাচ্ছিল, আর আজকে তো এখন দেখা যাচ্ছেই। তোমাদের সকালের কিছু ক্লিপ আমি নিয়ে রেখেছি, ঘুম থেকে উঠে আমি ভিডিওটা স্টার্ট করতে পারিনি, বেরোনোর তাড়াহুড়োতে, রেডি হওয়াতে, সব কিছুতে। তো আমাদের লাগেজও বেরিয়ে গেছে, এখন বেরোবো। এখনও একটু ওকে দিচ্ছি আমাদের জন্য, শেষেও নিরাশ করবে না। চলো আমি রুমটা তোমাদের একবার ঘুরে দেখিয়ে দিই। আমরা দুজন যা জ্বালাতন করেছি রুমে, এই ঢুকে এই ছিল আমাদের বেড। বেডে দুটো বালিশ, কুশন, নিট অ্যান্ড ক্লিন বেড ছিল, আর দুটো মোটা মোটা ব্ল্যাঙ্কেট, আরও একটা ওয়ার্ড্রপে আছে। এই যে ওয়ার্ড্রপ, খুব ভালো সিস্টেম ওয়ার্ড্রপে, হ্যাঙ্গার, লকার, এই আরও নিচে একটা এক্সট্রা বালিশ, আরও ব্ল্যাঙ্কেট রয়েছে। এখানে জল, এই যে এখানে একটা ড্রয়ার রয়েছে, সব থেকে বড় এখানে প্লাগ পয়েন্ট রয়েছে। এই দেখো, এই একটা ব্যাপার। তারপরে সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই যে এটা খুললাম, খুলে এখান থেকে ওই মেসটাকে একটুখানি দেখো না, এই যে অসম্ভব ভিউ, অসম্ভব। এই দেখো, এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। ওই যে একটুখানি ওকে দিয়ে দেখা দিয়েছে ও তোমাদেরও। ওই লাগেজ বেরিয়ে গেছে, রুডি নিয়ে যাচ্ছে। চলো তোমাদের আবার দেখিয়ে দিই। আমাদের রুম নাম্বার ছিল 104। পুরো এত সুন্দর ইন্টেরিয়ার ডেকোরেশন করা, রুমটা দারুণ। এত ভালো একটা রুম পেয়েছি, বিশ্বাস করো, মানে দারুণ, মানে দারুণ। ওয়াশরুমে নিয়ে যাই, এটা হচ্ছে ওয়াশরুম, অপূর্ব ওয়াশরুমটা। গিজার, শাওয়ার, গরম জলের সিস্টেম অল টাইম। এখানে একটা মিরর, এখানে বেসিন, এখানে একটা সাবান টাবান দেওয়া থাকে, এখানে একটা এক্সট্রা কল। নিট অ্যান্ড ক্লিন, সব কিছু একদম নিট অ্যান্ড ক্লিন ছিল, নিট অ্যান্ড ক্লিন। দারুণ দারুণ। লাইট অফ করে দিই। চলো, আমাদের মোটামুটি সমস্ত কিছু কমপ্লিট। আমরা রুমটা ছেড়ে বেরিয়ে যাচ্ছি, মানে ভালো তো লাগছে না, কিন্তু বাড়িতে ফিরতে হবে। এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আমাদের ট্রেন হচ্ছে তিনটের সময়। আমাদের যেন তেন প্রকারে তার আগে পৌঁছাতেই হবে, কারণ তোমরা জানোই যে আমরা কোন সিচুয়েশনের মধ্যে দিয়ে সব কিছু কমপ্লিট করেছি। যাই হোক, দারুণ 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 এক্সপিরিয়েন্স। দার্জিলিংয়ের একটা আলাদা এক্সপিরিয়েন্স, এখানকার একটা আলাদা এক্সপিরিয়েন্স, মানে কিছু আর বলার নেই। তোমরা যদি চাও, তোমরা এই জায়গাটাতে এসে নির্দ্বিধায় দুজনে দুদিন কাটিয়ে চলে যেতে পারবে, কোনো সমস্যা হয় না। আমরাও যেটা ভেবেছিলাম যে প্রবলেম হতে পারে, যে অফবিট বা কিছু, কিন্তু না, কোনো প্রবলেম হয় না। খুব ভালো, খুব ভালো। পাশে আরও কনস্ট্রাকশন হচ্ছে, যদি পরে আরও 1-1.5 বছর পর আসবো তো অবভিয়াসলি আমাদের গ্রুপ নিয়ে, তখন দেখবো পুরোপুরি হয়তো আরও অনেক কিছু তৈরি হয়ে গেছে। যাই হোক, চলো খাবারটা খেয়ে এই আমরা সকাল সকাল খেতে বসে পড়েছি, কারণ আমাদের তো জাস্ট এক্ষুনি বেরোতে হবে, নাহলে অনেকটা লেট হয়ে যাবে। আজ দাদা ব্রেকফাস্টে আমাদের জন্য রুটি আর ঘুগনি বানিয়ে দিয়েছে। বিশ্বাস করো, এত অপূর্ব খেতে, কি বলবো তোমাদের। এখানে এসে না একদিনের জন্য মনে হয়নি যে পাহাড়ে কোথাও ঘুরতে এসেছে, এটাই মনে হয়েছে যে বাড়িতে রয়েছে। এত রান্নার হাতটা দাদার ভালো। বাঙালিরা তো একটু রসিয়ে কষিয়ে খাবার খেতে পছন্দ করে, দাদার হাতের রান্নাটা ঠিক যেন সেই রকমই। পাহাড়ে বসে
বসে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে যদি বাড়ির খাবারের স্বাদ পাই, এর থেকে স্বর্গের আর কিছু হতে পারে না। ঝটপট খাওয়া দাওয়া কমপ্লিট করি, কারণ কিছু ফর্মালিটিস আছে, এখানে কিছু পেপার জমা করতে হবে, করে দেন আমরা এখান থেকে বেরিয়ে যাব আজকের মতো বলা ভুল, এবারের মতো বেরিয়ে যাব। আবার হয়তো কোনোদিনও আসবো এই জায়গাটাকে একবার ঘুরে দেখতে, তখন হয়তো আরেকটু অন্যরকম হয়ে যাবে। এই আমরা বেরিয়ে গেছি, তবে আমাদের হোমস্টেতে ঢুকতে যে খতরনাক রাস্তাটা রয়েছে, এতদিন অন্ধকারে তো তোমরা ঠিকভাবে বুঝতেই পারোনি। তবে আজকের ওয়েদারটা খুব ভালো, চারিদিকটা একদম রোদ ঝলমলে পরিবেশ, আর পাহাড়ে না এরকম রোদ ঝলমলে পরিবেশ দেখতে খুব ভালো লাগে। পাহাড়ের কোলে রোদের আলোটা এসে পড়ে আর দেখে মনে হয় যেন চারিদিকটা কেউ সুন্দরভাবে আলোয় রাঙিয়ে রেখেছে। চলো ফাইনালি আমরা বেরিয়ে গেছি রেডি হয়ে। ব্রেকফাস্ট তো করলাম দেখলেই। আজকে আকাশটা খুব একটা পরিষ্কার নয়, তবে সকালবেলা কাঞ্চনজঙ্ঘা নিরাশ করেনি, সেটা তো তোমাদের দেখালামই। এখন খুব সুন্দর ঝলমলে একটা রোদ উঠেছে, কিন্তু আমার একটাই দুঃখ যে এই গ্রামটাকে ঘুরে আমি দেখতে পারলাম না। এরপরে কখনো যখন আসবো তখন অবভিয়াসলি ঘুরে দেখবো এখানে থেকে, একদম থেকে। আমরা কালকে ওকে বলেছিলাম সাইট সিনে না যেতে, তাহলে একটু ঘুরতে পারতাম, নর্মালি থাকতে পারতাম, কিন্তু সেটা তো আর হলো না। যাই হোক বেরিয়ে গেছি, আর আমরা কথাবার্তা না বলে আশেপাশে সমস্ত কিছুটা যদি দেখাতে পারি। তোমরা তো রাতের জঙ্গলটা দেখেছো, সকালের জঙ্গলটা দেখোনি, তো সকালবেলা জঙ্গলটার রূপটা কতটা সুন্দর সেটা তোমাদের একটু যেতে যেতে দেখাই। চলো। একেতে একটু দেরি হয়েই গেছে, তারপর আবার এখানে রাস্তায় কাজ হচ্ছে তাই একটু আটকে গেছি। দাদার কাছে শুনলাম পাহাড়ের এই জায়গাটায় নাকি ধস নেমেছিল, তারপর থেকে এখানকার কাজ চলছে। পাহাড়কে তো দেখতে খুব ভালো লাগে, ওর সৌন্দর্যও দেখতে ভালো লাগে, কিন্তু এই প্রকৃতি কত মারাত্মক হয় না? যখন এমন দুর্যোগ নেমে আসে তখন এই আশেপাশের গ্রামগুলোর কি খারাপ অবস্থা হয় বলো তো। পাহাড়ের মানুষজনকে প্রত্যেকটা দিন প্রকৃতির সাথে যুদ্ধ করে বেঁচে থাকতে হয়। তোমাদের সাথে গল্প করতে করতে আমরা মেন রাস্তায় উঠে গেছি, আর দাদাকে তো বারবারই জিজ্ঞেস করছে যে দাদা আমাদের কতটা লেট হলো, কারণ যেহেতু আমরা একটু দেরি করে বেরিয়েছি তাই একটু ভয়ই আছে, ট্রেনটা মিস হয়ে গেলে তো ব্যাস হয়ে গেল। এমনি তো টিকিট ক্যান্সেলের চক্করে দুদিন অ্যাডভেঞ্চারাস ভাবে কাটিয়ে ফেলেছি, আর পাহাড়ে থাকা আমাদের পক্ষে সম্ভব না, তাই যেন তেন প্রকারে ওই ট্রেনটা ধরতেই হবে। তারপরে আবার আরএসি সিট, একটা সিটে দুজন, তাও নিজেকে বুঝিয়ে নিয়েছি যে কষ্ট করে চলে যেতে পারবো, অসুবিধা হবে না, কিন্তু বাড়িতে এবার ফিরতেই হবে, আর না। এই ঢুকলাম সেই পাহাড়ি ভয়ঙ্কর জঙ্গলটাতে, যার রাত্রেবেলার ভিউ তোমরা দেখেছো কতটা ভয়ঙ্কর। রাত্রেবেলা এখানকার ভিউটা দেখে মনে হচ্ছিল অন্ধকার যেন আমাদের সবাইকে গিলে খেতে আসছে, এতটাই মারাত্মক অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার চারিদিক ছিল। তাই ভাবলাম অন্ধকার কাটিয়ে সকালবেলা যখন এই জঙ্গলের ভেতরে রোদের আলো প্রবেশ করে তখন তার নাকি ভারী সুন্দর দৃশ্য হয়, সেটা তোমাদের সাথে একবার শেয়ার করব না? আজকে যেহেতু ওয়েদারটা খুব ভালো আর চারিদিকে রোদের তেজটাও খুব মারাত্মক, তাই আলোটা একটু বেশিই ভালোভাবে বোঝা যাচ্ছে। আমি না পেছনে বসেছিলাম, তোমরা দেখেইছো, তারপরে হঠাৎ করে নেমে একটু সামনেই বসলাম, কারণ না হলে তোমাদের কিছুই দেখাতে পারবো না। এই যে মানুষগুলো দাঁড়িয়ে রয়েছে ওরা শেয়ার কারের জন্য দাঁড়িয়ে রয়েছে। দাদাকে জিজ্ঞেস করলাম ওরা কিভাবে যাতায়াত করে, কারণ দৈনন্দিন জীবনে বেঁচে থাকতে হলে তো কাজকর্ম করে চলতে হবে, খেতে হবে, পেটটাকে তো চালাতে হবে। দাদা বললেন এখানে একটা স্ট্যান্ড মতন আছে, সেইখানে একটা দিনে দুবার গাড়ি আসে, দুটো নির্দিষ্ট সময়ে দুটো শেয়ার কার এখানে বিভিন্ন লোকজন নিয়ে পৌঁছায়, আবার এখান থেকে লোকজন নিয়ে ফেরে। যেহেতু সময়ের ডিউরেশনটা অনেকটাই, তাই এর থেকে বেশি গাড়ি নাকি এখানে আসা সম্ভব না, প্রায় অলমোস্ট 2.5 ঘন্টা মতন লেগে যায় এখান থেকে যেতে। ভাবলেই অবাক লাগে না যে দুটো গাড়ির ওপর ভরসা করে ওদের দৈনন্দিন জীবন চলে। একটা গাড়ি যদি কোনো কারণে মিস হয়ে যায়, ব্যাস পরের গাড়িটা কখন আসবে তার জন্য হাপিত্তেশ করে বসে থাকতে হয়। রোগ ব্যাধি কত কিছু আছে, সবকিছুর জন্য কত কষ্ট করে এখানে একটার পর একটা দিন কেটে যাচ্ছে এনাদের। পাহাড়ি মানুষের জীবনযাত্রা তো সব সময়ের জন্যই অস্থায়ী আর কষ্টকর, কিন্তু এই ছোট ছোট গ্রামগুলোতে যেখানে আমরা কয়েকদিনের জন্য আসি নিজেদের ব্যস্ততাটা কাটিয়ে কয়েকদিনের জন্য একটু শান্ত নিরিবিলি পরিবেশে নিজেদের সময় কাটানোর জন্য প্রকৃতির সাথে, সেই ছোট্ট ছোট্ট গ্রামে থাকা মানুষগুলোর জীবনযাত্রা কতটা হাড়হিম করা কষ্টের, তাই না? আমরা ভাবি আমরাই শুধু জীবন সংগ্রাম করে চলছি একটার পর একটা দিন, কিন্তু এদের জীবন সংগ্রামটা কি কঠোর বলো তো।
যেদিন এখানে এসেছিলাম এই ড্যামের উপর দিয়ে আসতে হয়েছিল, কিন্তু যেহেতু রেস্ট্রিক্টেড এরিয়া সেই জন্য আমি কোনো রকম ভিডিও ক্লিপ নিতে পারিনি। আজকেও নেওয়াটা একদমই পসিবল ছিল না। দাদা বললো যদি নিতেই চাও গাড়ির ভেতর থেকে একদম লুকিয়ে ভিডিও করো, কেউ যদি এখানকার একজনও দেখতে পারে তাহলে তোমার তো প্রবলেম হবেই, সাথে আমারও প্রবলেম হয়ে যাবে বড়সড়। আমার হয়তো গাড়ির লাইসেন্সটাই বাতিল হয়ে যেতে পারে, তাই খুব সাবধান প্লিজ। তবে আগের দিন যখন রাত্রেবেলা যাচ্ছিলাম না, পুরো সাজানো গোছানো ড্যামটা অপূর্ব লাগছিল দেখতে। আমরা মোটামুটি সেবকে পৌঁছে গেছি, এই রেলগেটে আটকানো, এই জন্য একটু তাড়াতাড়ি বেরোতে বলেছিল আমাদের ড্রাইভার দাদা। তাও আমাদের ওই 15-20 মিনিট মতন লেট তো হলোই। এখন দেখা যাক কতক্ষণের অপেক্ষা এখানে। এখন 12টা 5 মতন বাজে। দাদা তো বলছে অলমোস্ট 1:30টার মধ্যে আমরা পৌঁছে যাব। তবে আমরা লাঞ্চটা করে রাতের ডিনারটা নিয়ে উঠতে পারবো। আর দেখা যাক কত মানুষ এখনো ঢুকছে টুরিস্ট। মাঝে একটা লম্বা ঘুম দিয়ে একদম নিজেকে তরতাজা করে উঠলাম তোমাদের সাথে আবার আড্ডা দিতে। চোখটা খুলেই এমন একটা দৃশ্য দেখে তো আমার মাথায় হাত। আর কি ভিডিও না করে থাকতে পারি বলো তো? ক্যামেরাটা খুলতেই হলো। এমন একটা অপূর্ব জায়গায় গাড়িটাকে দাঁড় করিয়েছে, কি বলবো তোমাদের। কখন থেকে চেষ্টা করছিলাম যে তিস্তাকে একবার তোমাদেরকে দেখাবো সামনে থেকে, কিন্তু কোনোভাবেই সেটা আর সম্ভব হচ্ছিল না। কিন্তু অবশেষে ওই যে বলে না, মন থেকে কিছু চাইলে দেরিতে হলেও পূরণ হবেই। আমার ক্ষেত্রেও মনে হয় তাই হলো। কখন থেকে চাইছিলাম যে যাওয়ার আগে শেষবার একবার তিস্তাটাকে ভালো করে দেখতে পারবো না, কিন্তু দেখো ঠিক দেখা দিয়েই দিল। তবে এবার এখানে এসে খুব ভালো লাগছে এটা দেখে যে তিস্তা নিজের রংটাকে আস্তে আস্তে ফেরাতে পেরেছে। আমরা এর আগের বার এসে যে ভয়ঙ্কর দৃশ্যটা দেখেছি, তিস্তার যে ভয়ঙ্কর রূপ, ভয়ঙ্কর রংটা, সেখান থেকে সে আস্তে আস্তে নিজেকে অনেকটা রিকভারি করে আবার সাজিয়ে গুছিয়ে তোলার চেষ্টা করছে। প্রথমবার যখন এসেছিলাম কোভিড পিরিয়ডের পর তখন তো তিস্তার জলের রং দেখে তো মাথায় হাত, পুরো চোখ সরানোর উপায় নেই। কিন্তু তারপরে যখন এসেছিলাম তখন সেই ভয়ঙ্কর দৃশ্যর পরে এসেছিলাম, তখন তিস্তার সে ভয়ঙ্কর রূপটাও দেখেছিলাম আমরা, যে কিভাবে ছারখার করে দিয়েছিল আশেপাশটাকে। আমরা তো প্রতিনিয়ত প্রচুর অত্যাচার করি প্রকৃতির সাথে, তাই হয়তো কখনো কখনো তারা আমাদের শাস্তি দেওয়ার জন্য এমন ভয়ঙ্কর রূপ ধারণ করে। কিন্তু প্রকৃতির কাছে একটাই অনুরোধ, তোমার ওপর ভরসা করে প্রচুর লোকের জীবনযাত্রা চলে। তোমরা বাবা মার মতো শাসন করো, আমাদের বকেও দাও, কিন্তু এমন ভয়ঙ্কর হয়েও না যে কিছু মানুষের প্রাণ চলে যায়। তোমাদের এরম সাজানো গোছানো রূপে দেখতেই ভালো লাগে। তোমাদের ভয়ঙ্কর রূপটা আমাদের জন্য দেখাটাও যে কতটা ভয়ঙ্কর সেটা হয়তো তোমরা বুঝতেই পারো। আমরা জেনে শুনেই অনেক অত্যাচার করি, বাবা মায়ের ওপর তো সন্তানেরা অত্যাচার করে, তারা মানিয়েও নেয়, তোমরাও একটু নিও না হয়। আসলে না, যতবার তিস্তার সামনে আসি ওর এই সুন্দর রূপটা ছেড়ে যখন ভয়ঙ্কর রূপটার কথা মনে পড়ে, একদম কাঁটা দিয়ে ওঠে, শিউরে ওঠে সেই দৃশ্যর কথা মনে পড়লে। যাই হোক, অনেক কিছুই চেয়ে গেলাম তোমার কাছে, পরের বার আসলে হয়তো সেই পুরনো রূপটাই ঘুরে আবার দেখতে পারবো তোমার। সেই আশা নিয়েই না হয় আরো একবার আসবো তোমার কাছে। চলো এগোই এবার। ব্যাস আমরা পাহাড় থেকে পুরো নেমে গেছি। আর আমি আমার জায়গাটা একটু চেঞ্জ করেছিলাম ভিডিও করার জন্য, কারণ পেছন থেকে ভালোভাবে ভিডিও করতে পারছিলাম না। যেহেতু অপশন আছে তাই জন্য আমি সামনে বসেছি আর রুডি পুরো পেছনে বসে এসেছে আজকে। যাই হোক, আমি পেছনে বসেছিলাম আর আধা রাস্তায় একটুখানি সূর্যের আলোতে একদম মানে ঘুমিয়ে গেছিলাম প্রায়, এরকম এত চোখে লাগছিল। সামনে বসেছি, সুন্দর ওয়েদার। তবে এখান একটু ধসই আছে ওপরে। তো আজকে কাঞ্চনজঙ্ঘা আমাদের দেখা দিলেও মেঘে চারিদিকটা একটু আচ্ছন্ন ছিল। যাই হোক, এখন স্টেশনের দিকে আর হয়তো কিছুক্ষণেরই অপেক্ষা, তারপরে ট্রেনে উঠে যাব। অবশ্যই যে ট্রেনটা পেয়েছি এটাই অনেক। তবে আমাদের আরএসি এখনও কনফার্ম মানে যেমন কনফার্ম সিটে এতদিন এসেছি সেরকম নেই। বললাম তো আমরা শুরু থেকে শেষ পুরোটাই অ্যাডভেঞ্চার। তাও যে আমাদের মানে ট্রেনটা কনফার্ম হয়েছে এইটুখানি, তাতেই আমরা সন্তুষ্ট। আর অ্যাটলিস্ট ট্রেনে বসে তো যেতে পারবো, কারণ বাসে আমার এক্সপিরিয়েন্স খুব খারাপ। মানে খারাপ বলতে কি, আমার খুব একটা ভালো লাগেনি। ট্রেনে যেমন একটা হাঁটা চলা করা যায়, ভালো লাগে, এটা দেখা যায় ওটা দেখা যায়। বাসে সবই রিল্যাক্সেশন, কিন্তু আমার ভালো লাগেনি পার্সোনাল এক্সপিরিয়েন্স। কারণ আমাদের বাসটা খুব ভালো ছিল, কিন্তু আমার এক্সপিরিয়েন্সটা খুব খারাপ।
যাই হোক চলো এগোই, আমাদের ট্রিপ কমপ্লিট। আমার তো পাগল পাগলই লাগছে। ভেবেছিলাম তো সকালবেলা অনেক কিছুই করবো ওখানে, কিন্তু ওই যে আমরা যা প্ল্যান করে আসি আমি সেটা তো করতে পারি না, সেটা ভেস্তে যাবেই। তো যাই হোক চলতে থাকি, ট্রিপটা ভালো গেল। তারপরে তাওবে ট্রেনে যে অ্যাডভেঞ্চারটা চলবে সেটা জানি না, আর এসি সিট মনে হয় না তো বেশি কনফার্ম হবে। ট্রেনে ওই অ্যাডভেঞ্চার করেই যেতে হবে, সাথে তোমরা আছোই। ফাইনালি দীর্ঘ 4 ঘন্টা প্রতীক্ষার পর আমরা অবশেষে এই এনজিপি স্টেশনে পৌঁছেছি। ভেবেছিলাম তো এনজিপি থেকে আমাদের খাবারটা তুলে নেব, কিন্তু আমাদের হাতে সময়টা একটু কম, তাই আর সেটা সম্ভব না একদমই। তারপরে আবার পুরো এনজিপি স্টেশনটায় কাজ হচ্ছে আর গাড়ি অনেকটা দূরে নামাচ্ছে। পুরো এনজিপি স্টেশনটা নাকি ঘুরে তারপরে আমাদের ভেতরে ঢুকতে হবে, এমন সিস্টেম করে দিয়েছে। তাই কোনোভাবেই এখানে 1 সেকেন্ডও দেরি করা যাবে না। আমরা আরো 1টা ঘন্টা আগে পৌঁছে যাই হিসাব মতো। মাঝখানে তো তোমাদের দেখালামই যে একটা বড় সড়ো জ্যামের মধ্যে আমরা অনেকক্ষণ পড়েছিলাম, সেখানেই আমাদের সময়টা অনেকটা খেয়ে নিয়েছে। এখন তাড়াহুড়ো করে নেমে আমাদের ছুটতে হবে। কতটা হেঁটে যেতে হবে তার কোনো ঠিক নেই। এখনো ট্রেন দেখাচ্ছে কিছুক্ষণ লেট, তবে জানি না কি হবে আজকে আমাদের সাথে। এই ট্রেনটা যদি আমরা কোনো মতে আজকে মিস করে যাই তাহলে আমরা পুরো শেষ, আর কিচ্ছু করার নেই। স্টেশনেই হাপিত্তিশ করে বসে থাকতে হবে, আবার পরের ট্রেনের অপেক্ষায়। আদৌ টিকিট পাবো কিনা আমরা জানি না। এসব ভুলভাল কিছু চিন্তা ভাবনা করতেই চাইছি না। এটাই ভগবানের কাছে প্রার্থনা করছি, যখন স্টেশন অবধি পৌঁছে দিয়েছো তখন ট্রেনটা যেন পাই আর বাড়ি অবধি যেন যেতে পারি। তবে আজকের মতো এখান থেকে ব্লগটা শেষ করছি, বাকি পার্টটা পরের ব্লগে থাকবে। টাটা।